বেহায়ার মতো বুকের আঁচল ফেলে দিয়ে আমাকে কাছে টানার চেষ্টা করছো কেন? হ্যাঁ, ওর কথা শুনে তাড়াতাড়ি আঁচল ঠিক করলাম। খুব জেদ কাজ করছে আমার। নিজের বউকে কেউ এভাবে বলে? আমি কি ইচ্ছে করে বুক উদুম করে রাখছি? ভুলবশত আঁচল পড়ে গেছে, আর সেই জন্য কথা শোনাতে হবে? অদ্ভুত লোক। উঠে ওনার কাছে গিয়ে বললাম, এই যে মিস্টার আদনান, কি ভাবেন নিজেকে? চুরির সাথে আটকে গিয়ে শাড়ির আঁচল পড়ে গেছে। বুক উদম করে আপনাকে বিমোহিত শিহরিত কোনোটাই করার ইচ্ছে আমার নেই, তাও আবার আপনার মতো লক্ষ্যে। আপনি কতটা কাপুরুষ বুঝতে পারছেন? বাসরাতে বউয়ের সাথে গল্প করবেন, আদর করবেন, তা না করে উল্টো কথা শোনাচ্ছেন। ইস, তোমাকে করব আমি আদর? ভাবলে কি করে? হ্যাঁ, বিয়ের সময় এমন কোনো শর্ত দেয়নি তোমার বাবা মা, আর বলেওনি আমার মেয়েকে সারা রাত আদর করবা। বলেই হে হে করে হেসে উঠল আদনান। ওর হাসি দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেল। রেগে গিয়ে বললাম, ও, আপনার বাবা মাও এমন কোনো শর্ত দেয়নি বিয়েতে যে বুকের আঁচল আপনার সামনে ফেলে রাখা যাবে না? আর জানেন, আপনি এমনিতেই আপনাকে বানরের মতো দেখায়, আর হাসলে দেখায় হনুমানের মতো। বলতেই জিহ্বায় কামড় দিলাম। ইস, কি বললাম! লোকটা আবার রাগ করবে না তো? কিন্তু আদনান রাগলো না, উল্টো আমাকে বলল, আলিফ লায়লার ভূত দেখেছো? যে মানুষগুলো দেখতে ভালো দেখায় না, তাদেরকে প্রচুর ময়দা মাখায়, তখন তাদেরকে ভূতের মতো দেখায়। আর আমার সামনে এখন সেরকম এক পেতনি বসে আছে। কি? আমি দেখতে পেতনির মতো? না, পুরাই তেলাপোকার মতো। আচ্ছা, তোমার নাম জুই রাখলো কেন? হ্যাঁ, তুমি তো জুই ফুলের মতো সুন্দরও না। আর তোমার নাম রাখা উচিত ছিল তেলাপোকা। তুমি একটা উই পোকা। আমি রেগে গিয়ে বললাম, আমি তেলাপোকার মতো কোন দিক দিয়ে? আপনি একটা তেলাপোকা। আমার পেট তেলাপোকার মতো বড় নাকি? ফিসফিসিয়ে বলল, দেখলে বুঝতাম পেট কেমন। আর এখন বড় না হলেও হয়ে যাবে। প্রচুর রাগ হচ্ছে এই আদনানের উপর। জানতাম এমনটাই করবে, তাও কষ্ট হচ্ছে খুব। ওয়াশরুমে ঢুকে মেকআপ ওঠাচ্ছি আর ভাবছি, সত্যিই কি আমি দেখতে পেতনির মতো? বাসর রাতে সকল মেয়েই সুন্দর হোক বা না হোক, আশা করে স্বামী এসে ঘুমটা উঠিয়ে বলবে, তুমি এত সুন্দর কেন? জানো, তোমার ওই কাজল কালো চোখের মায়ায় পড়েছি। তোমাকে রূপবতী হতে হবে না, আমার মায়াবতী হয়ে সারা জীবন আমার সাথে থেকো। আর আমার কি কপাল! প্রশংসা তো করলই না, উল্টো আঁচল বুক থেকে সরে যাওয়াতে কতগুলো কথা শোনালো। একটি দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি উনি ফেসবুক চালাচ্ছে। আজব লোক। ইনি হয়তো প্রথম লোক যে বিয়ের রাতে ফেসবুক চালাচ্ছে। ওনার কাছে গিয়ে বললাম, কেমন লোক আপনি? 5 ফুট 10 ইঞ্চি লম্বা সুদর্শন একজন যুবক আমি। সেটা জিজ্ঞেস করিনি, বলছে আপনি কিরকম লোক বাসর রাতে ফেসবুক ইউজ করছেন? কেন, আজ কি কোনো বিশেষ রাত যে ফেসবুক ইউজ করা যাবে না? অবশ্যই বিশেষ রাত। আমি তো দেখতেছি অন্য সব দিনের মতো একটা চাঁদে উঠেছে। বিশেষ কোন দিক দিয়ে? হ্যাঁ, আপনি একটা, ইচ্ছে করছে ফোনটা এখন ভেঙে দেই। কেন? ফোন আবার কি করলো? ফোন কিছু করেনি, করেছেন তো আপনি। তো ফোন ভাঙবা কেন? পারলে আমাকে ভাঙো। পারলে তাই করতাম। কি ভাব ফোনের সাথে? বাসর রাতে বউ রেখে ফোন নিয়ে টিপাটিপি? তো তোমাকে টিপতাম। মুখে কিছুই আটকায় না এই লোকের, বুঝলাম। এর সাথে আর কথা বাড়িয়ে লাভ নেই। ওনাকে বললাম, রুম থেকে বের হন, শাড়ি পাল্টাবো। ওয়াশরুমে গিয়ে পাল্টাও। না, সেখানে পাল্টালে শাড়ি ভিজে যাবে। তো আমার সামনেই পাল্টাও। আপনার মতো লুচু লোকের সামনে আমি শাড়ি পাল্টাবো? কখনো না। হোয়াট ইজ লুজ ওডিয়ার? এটা কি বরিশালের ভাষা? বরিশালে মানুষ দেখতেও ভালো না, আর ভাষাও সুন্দর না। বরিশাল নিয়ে আজে বাজে কথা বলবেন না। বরিশালের মানুষ সবচেয়ে ভালো। ওরা আপনাদের মতো গন্ডার মার্কানা। আর আমার বাড়ি বরিশাল নয়, ভোলা। ওই একই, লাউ আর কদু। না, ফরিদপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকার মধ্যে।
কিন্তু ওদেরকে এই ঢাকাইয়া বলে না। আর আপনার সাথে পেঁচানোর ইচ্ছে নেই। দয়া করে বের হন রুম থেকে। না, যাব না। আপনি বের হবেন নাকি চিৎকার করে উঠব? তখন সবাই ভাববে যে ছেলে বিয়ে করতেই চায় না, সে এখন বউ পাওয়ার আগেই। থাক, আর কিছু বলতে হবে না, গেলাম। অবশেষে বের হলো আদনান। যাক, লোকটা গেল। তবে গরমে ঘেমে গিয়েছে খুব। শাড়ি পরার অভ্যেস নেই। ভার্সিটিতে ভাইবাতে শাড়ি পরতাম মাঝে মাঝে। ভাইবা রুমে যাওয়ার আগ মুহূর্তে শাড়ি পরতাম, তাও শাড়ি ছুটে যেত। একবার ভাইবা রুমে ঢুকলাম, আর তখনই শাড়ির কুচি ছুটে গেল। কি বাজে অবস্থা হয়েছিল তখন। কিরকম শাড়ি ধরে রাখলাম। যে মেয়ে শাড়ি সামলাতে পারে না, সে কি করে এই ছ্যাঁচড়া লোককে সামলাবে? আসলে ওকে বিয়ে করব আমিও ভাবিনি। ওর ছোট বোন আনিলা আমার সাথে পড়ে, খুব ভালো মেয়েটা। আসলে আদনানের পরিবারের সবাই অনেক ভালো এবং মিশুক। সারাদিন আনিলা আমার কাছে ওর পরিবারের গল্প করত। একদিন বলল, জানিস জুই, আমার ভাইয়ার জন্য গত 2 বছরে 100+ মেয়ে দেখেছি, কিন্তু ওর নাকি কাউকেই ভালো লাগে না। একটা না একটা সমস্যা বের করবেই। কতজন ঘটকের কাছে যে মা গিয়েছে তা মা জানে, আর আল্লাহ জানে। ঘটকগুলোও এখন বিরক্ত। ভাইয়ার বিয়ে হওয়ার পর মারুফ আর আমার বিয়ে হবে। মারুফ তো খুব রেগে আছে ভাইয়ার ওপর। ও বলতেছে ভাইয়ার নাকি বিয়েই হবে না, আর আমাদেরও বিয়ে করতে হবে না। মারুফ ভাইয়ার তো আর সইছেই না। কি করবে বেচারা? তো তোর ভাইয়ার কেমন মেয়ে পছন্দ? তার আর পছন্দ? কত মেয়ে কত কিছু করলো ভাইয়ার জন্য, কিন্তু ভাইয়ার তাও পছন্দ না। সে অসাধারণ কাউকে নাকি বিয়ে করবে। আমার মনে হয় ভাইয়া বিয়েই করবে না। তাহলে পরিস্থান করে পরিয়ে এনে দে। তাকে তো পছন্দ করবে, সে অসাধারণ হবে। না রে, আমার যে ভাইয়া, তাও বলবে পাখা আছে কেন। আমাকে বিয়ে করতে বল। উফ, করবে না। আমাকে দেখলে তোর ভাইয়া বিয়ে না করে পারবেই না। না রে, দেখবি তাও সমস্যা বের করবে। চ্যালেঞ্জ করলাম, বিয়ে উনি আমাকে করবেই। আমিও চ্যালেঞ্জ করলাম, যদি ভাইয়াকে বিয়ে করতে পারিস তাহলে তোকে আমার হানিমুনে নিয়ে যাব, আর তুই হারলে আমাকে তোর হানিমুনে নিয়ে যাবি। এর কয়েকদিন পর সত্যি সত্যি আনিলা ওর ভাই, মা, বোন আর চাচাকে নিয়ে আমাদের বাসায় আসলো। ওদের পরিবারের সবারই আমাকে পছন্দ হলো। আদনানকে ওর চাচা জিজ্ঞেস করলো আমাকে পছন্দ হয়েছে কিনা। ও হয়তো সমস্যা খুঁজছিল। ও কিছু বলার আগেই আমি বললাম আমার পছন্দ হয়নি ওনাকে। সবাই তো অবাক। আনিলা বেশি অবাক হলো, কারণ আদনানকে পছন্দ না করার মতো কিছুই নেই। আর তাছাড়া আমিই দেখতে আসতে বলছি। সবাইকে আরো অবাক করে আদনান বলল, ওকে, আমি বিয়ে করব। এবং এই মুহূর্তে আমি জানতাম উনি যা ঘাটতারা লোক, উল্টোপাল্টা কিছু বললে বিয়ে করতে পারে। তাই হলো, সেই দিনই আদনানের সাথে আমার বিয়ে হলো। আর আজকে আমাকে ওদের বাসায় আনলো। আমি ওনাকে রিজেক্ট করেছি, সেজন্য এখন তার প্রতিশোধ নিচ্ছে। ওর প্রতিটা কথাই যেন তেতো আর ঝাল মিশ্রিত। তবে কিছু তো একটা সমস্যা আছেই। ও কেন বিয়ে করতে চায়নি আমাকে জানতেই হবে। এর মধ্যে কিছু তো রহস্য লুকিয়েই আছে। দরজা ধাক্কানোর শব্দে আমি কল্পনার থেকে ফিরে এলাম। এতটাই কল্পনাতে বিভোর ছিলাম যে শাড়ি পাল্টানোর কথা ভুলে গেছি। তাড়াতাড়ি দরজা খুলে দেখি আনিশা আপু দাঁড়িয়ে আছে। আমাকে আপু বলল, এই মেয়ে, তোমাকে রেখেও রুম থেকে বের হয় কি করে? আসলে আপু আমি বের হতে বলছি। ওর দোষ নিজের ঘাড়ে নিতে হবে না। আমি আমার ভাইকে চিনি খুব ভালো করে। তারপর আদনানকে রুমে আসতে বলে আপু চলে গেল। আসলে আমি সরি, আমার জন্য আপনাকে কথা শুনতে হলো। আমার কথা শুনে আদনান বলল, থাক, আর সরি বলতে হবে না। আর তুমি পাল্টাবে শাড়ি? পারবে না যখন আমাকে বললেই পারতে। আমি কিছু বলার আগেই ও শাড়ির পিনগুলো ছুটিয়ে দিল। তারপর বলল, আমি অন্যদিকে তাকিয়ে আছি, তুমি শাড়ি পাল্টাও। আর ঝামেলা করো না। শাড়ি পাল্টানোর পর আদনান আমাকে অজু করে আসতে বলল। আমি কিচ্ছু বললাম না, ওর কথা মতো অজু করে আসলাম। একসাথে দুইজন নামাজ পড়া শেষ করে উঠে দাঁড়াতেই ও টেনে আমাকে ওর কাছে নিয়ে গেল। কানে কানে বলল,
তোমাকে মেনে নেই বা না নেই, তুমি তো আমার বউ। ওর ঠোঁট দুটো আমার কানে লাগতেই কেমন যেন এক অনুভূতিতে হারিয়ে গেলাম। ও আমার কপালে একটা চুমু খেয়ে বলল, বউ হিসেবে এটা তোমার প্রাপ্য। ওর মুখে বউ কথাটি শুনে অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে। এই লোকটা এমন কেন? কিছুক্ষণ আগেও কত কথা শোনালো, আর এখন সত্যিই কি সে আমাকে মেনে নেবে, নাকি ক্ষণিকের মোহ? ওর চুমু দেওয়া, ওর বউ বলা, ওর জড়িয়ে ধরা, সব কিছুতেই যেন লুকিয়ে আছে অনেক ভালোবাসা। এই ছ্যাঁচড়া লোকটার সাথে ঝগড়া করলেও খুব ভালোবেসে ফেলেছি। আদনান আমাকে বলল, জানো, মেয়ে মানুষের প্রতি কেন যেন রাগ কাজ করে খুব। ওরা মানুষের মন নিয়ে খেলা করে, ছেলেদের সাথে প্রতারণা করে। আর সুন্দরী মেয়েরা এসব দিক দিয়ে আরও এক ধাপ এগিয়ে। আর তাই আমি বিয়ে করতে চাইনি। প্রতিটা মেয়েরই কোনো না কোনো একটা দোষ খুঁজে বের করতাম। মা আমার উপর বিরক্ত হয়ে গত 1 মাস ধরে মেয়ে দেখা বন্ধ করে দিয়েছে। আমিও যেন হাফ ছেড়ে বাঁচলাম। আনিলা সেদিন তোমাকে দেখতে যাওয়ার কথা বলতেই মা না করে দেয়। পরে আপু অনেক বুঝিয়ে মাকে নিয়ে নেয়। মা বলে দিয়েছিল এবারই শেষ, আর না। আমি তো তোমাকে দেখার পর সমস্যা খুঁজছিলাম, কিন্তু তুমি যখন বললে যে আমাকেই তোমার পছন্দ হয়নি, তখন খুব জেদ কাজ করলো। তাই জোর করেই তখনই তোমাকে বিয়ে করে নেই। আচ্ছা সত্যি করে বলো তো, আমাকে কি তোমার সত্যিই পছন্দ হয়নি? আপনার মতো ছ্যাঁচড়া লোককে পছন্দ করব আমি? তুমিও কম ছেঁচড়া না। তোমার মতো মেয়েকে বিয়েতে জোর করে রাজি করানো সম্ভব না। কিছু তো একটা হয়েছে। কিছুই হয়নি, ঘুমাবো এখন। ঘুমাও, তবে আমি তোমাকে সম্পূর্ণভাবে স্ত্রীর অধিকার দিতে পারবো না। যদি মনে হয় তুমি অন্য সব প্রতারক ঠকবাজ মেয়েদের থেকে আলাদা, তাহলে তোমাকে আমি মেনে নেব। জানি এটা অন্যায়, তবু মেনে নিতে হবে তোমাকে। ইস, কি কপাল আমার! ও কত কাছাকাছি শুয়ে আছে আমার, কিন্তু আসলে তো অনেক দূরত্ব আমাদের মাঝে। মনের দূরত্বই আসল দূরত্ব। কিছু কিছু মেয়েদের নাকি সতীত্বের পরীক্ষা দিতে হয় বিয়ের রাতে, আর আমি পড়লাম এ কোন পরীক্ষায়? আল্লাহ আমাকে সাহায্য করো। যখন কোনো বিষয় নিয়ে খুব ভাবি, তখন আমার ঘুম হয় না ভালো। আজও সেরকম হলো। ভোর রাতে ঘুম ভেঙে যায়। উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে স্রষ্টার দরবারে হাত উঠালাম। হে আল্লাহ, আমাকে সকল বিপদে ধৈর্য ধরার শক্তি দাও। আদনানের ধারণা যেন আমি পরিবর্তন করতে পারি, ওর সাথে যেন আমি সারা জীবন কাটাতে পারি। ফজরের নামাজ আদায় করে আদনানকে ডাকতেছি। উফ, কি লোক! এত ডাকছি, কোনো সাড়া নেই, অথচ নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে। তাই কিছু পানি এনে মুখে ছিটালাম, আর তখনই চেঁচিয়ে উঠল আদনান। এই মেয়ে, তোমার কি কোনো বুদ্ধি নেই? সকালের এত সুন্দর ঘুমটা নষ্ট করলা। কাল কতটা জার্নি করেছি, আজ একটু শান্তিতে ঘুমাবো, তাও দিচ্ছ না। ও, বিয়ে তো শুধু আপনার হয়েছে, আর জার্নিও শুধু আপনিই করছেন। শুনুন, এত ভারী শাড়ি পরে জার্নি করা আমার জন্য আরো কষ্টকর ছিল। আমি উঠতে পারলে আপনি কেন পারবেন না? আর নির্বোধ আমি নই, নির্বোধ তো সে লোক যে স্রষ্টার এত নিয়ম নীতি ভোগ করেও স্রষ্টার ইবাদত করতে আলসেমি করে। আদনান আর কিছু বলল না, নামাজ পড়তে চলে গেল। বারান্দায় দাঁড়িয়ে আছি, মাথা ব্যথা করছে খুব। 1 কাপ চা হলে ভালো হতো, কিন্তু কাকে বলবো এই সকালে? একটু পরে আদনান 2 কাপ চা নিয়ে আসলো বারান্দায়। লোকটাকে মনে মনে ধন্যবাদ দিলাম। আদনান আমার কাছে এসে দাঁড়ালো, 1 কাপ চা আমার হাতে দিয়ে বলল, আমি সকালে জেগেছিলাম, ইচ্ছা করেই ওঠেনি। তবে তোমার কথাগুলো খুব ভালো লেগেছে। সত্যি আমরা মানুষ জাতি অনেকটা নির্বোধ আর স্বার্থপর। অফিসের কর্মচারীরা যখন কাজে একটু এলোমেলো করে, তখনই মালিক কত কথা শোনায়, খারাপ ব্যবহার করে। বাসার মালিক চাকরদের সাথে খারাপ ব্যবহার করে, কাজ করতে দেরি হলেই। আর আমরা কত অন্যায় করি, স্রষ্টা তো কিছুই বলে না। আর কিছু না করলেও আমাদের স্রষ্টার ইবাদত ঠিক মতো করা উচিত। আসলেই আপনার চিন্তা ভাবনা খুব সুন্দর। যাই হোক, এখন একটু শাশুড়ি মায়ের কাছে যাই। আনিলা আমাকে দেখেই বলে, ওমা, নতুন বউ এত সকালে? আমি তো ভেবেছি সারা রাত রোম্যান্স করবি আর সারাদিন ঘুমাবি।
তা রোমান্স কেমন হলো? এই মেয়ে, আমি তোর বেআইন লাগি যে এসব জিজ্ঞেস করছিস? আমি তোর ভাইয়ের বউ। তা শাশুড়ি মা কোথায়? তখনই শাশুড়ি মা আসলো। আনিমা বলল, দেখো মা, কত সকালে উঠেছে তোমার বৌমা। আমি হলে তো দুদিন শুধুই ঘুমাতাম। তোর মতো হবে কেন? ও অনেক ভোরেই উঠেছে। আদনান এসে চা করে নিছে। তাই নাকি? তোমার ছেলে দেখি বউয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। তুই এত সকালে উঠতে কিভাবে? মা, আজ ভার্সিটিতে প্রোগ্রাম আছে। বলেই শাশুড়ি মা চলে গেলেন। কি রে আনিলা, কিসের প্রোগ্রাম আজ? প্রোগ্রাম না অন্য কিছু? উফ জুই, আসতে বল। মারুফ বলল গুরুত্বপূর্ণ কথা আছে, তাই ওর সাথে বের হব। ফোনে বললেই তো হয়, দেখা করা লাগে? তুই সব বুঝবি না। ওকে, বোঝা যাবে না। বেশি দেরি করিস না, থাক, রুমে গেলাম। যাও। ভাইয়ের কাছে মন পড়ে আছে, সেটা বললেই হয়। হ্যাঁ, তুমি তো আবার অনেক বোঝো। রুমে এসে দেখি আদনান নেই। একা একা ভালো লাগছে না। ও যে কেন এমন করে, তবে যাই করুক না কেন, ও সব মিলিয়ে অনেক ভালো। আমি তো ওকে যতবার দেখি ততবারই প্রেমে পড়ি। ও সব দিকটাই ভালো লাগে আমার। কেন এমন করে ও? ওর কি আগে কারোর সাথে রিলেশন ছিল? হতে পারে সে মেয়েই ওকে ঠকাইছে, তাই ও কোনো মেয়েকে মানতে পারছে না। বুক সেলফে বই খুঁজছিলাম, হঠাৎ একটা ডায়েরির উপর চোখ পড়ল। ডায়েরিটা দেখে মনে হলো ডায়েরিতেই হয়তো লুকিয়ে আছে অনেক রহস্য। ডায়েরি পড়া শুরু করলাম। কিছু কবিতা লেখা আছে শুধু। ভালোই লিখতে পারে ও, কিন্তু তেমন কিছুই খুঁজে পেলাম না। হতাশ হয়ে বসে পড়লাম। বিকেলে আদনান ঘুমাচ্ছে, আমার ভালো লাগছে না, তাই বাড়ির পেছনের দিকে ঘুরতে আসলাম। এসে তো আমি অবাক, একসাথে দুইটা হিজল ফুল গাছ। গাছের নিচে বিছিয়ে আছে অসংখ্য লাল লাল হিজল ফুল। মুহূর্তেই মনটা ভালো হয়ে যায়। একটা গাছ একটু বাঁকা টাইপের আর নিচু, সহজেই গাছটায় উঠতে পারলাম। দুইটা গাছের একটাই ফুল আছে, অন্যটায় নেই। ধরে নিলাম একটা ছেলে আর অন্যটা মেয়ে গাছ। দুইটা গাছই একে অন্যের দিকে ঝুঁকে আছে। মনে হচ্ছে দুইটা গাছই প্রেমে মত্ত। মেয়ে গাছটাকে বললাম, দেখ তোর ভাগ্য কত ভালো, তোকে দেখতে ঠিক নতুন বউয়ের মতো লাগছে। আর দেখ ছেলে গাছটা তোর দিকে ঝুঁকে আছে, যেন তোকে ছাড়তেই চাচ্ছে না। নিচে অসংখ্য ফুল ছিটানো, যেন তোদের ফুল সজ্জা। তোকে দেখে তো আমার হিংসে হচ্ছে খুব। আর আমার জামাইটা কেমন, কাল রাতটা ঝগড়া করেই কাটালো, একটুও ভালোবাসে না আমাকে। কে বলেছে ভালোবাসে না? শব্দটা শুনে চমকে উঠলাম। গাছ আবার কথা বলে নাকি? পেছনে ফিরে দেখি আদনান। ও আমার কাছে এসে বলল, আমার নামে অভিযোগ দেওয়া হচ্ছে? আপনি না ঘুমাচ্ছেন? বউ একা একা বিরহের সংলাপ বলছে, আমি ঘুমাই কি করে? তো গাছে উঠেছো কেন? যদি ভূতে ধরে? পেতনিকে তো ভূতেই ধরবে। পেতনি হওয়ার স্বাচ্ছন্দ্যী হও, গাছ থেকে নামো। নিচে নামার পর অনেকগুলো হিজল ফুল আমার পুরো শরীরে ছিটিয়ে দিল। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি। কি করছেন আপনি? বউকে সাজাচ্ছি, তোমাকেও হিজল গাছটার মতো সাজালাম। এখন তোমার জামাইও তোমার পাশে, এখনো কি মনে কষ্ট আছে? কেন যেন নিজেকে সামলাতে পারলাম না। ওকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রাখলাম। ইচ্ছে করছে অনন্তকাল এইভাবেই দাঁড়িয়ে থাকি। সকালে ও নিজে আমার জন্য চা করলো, এখন আবার ফুল ছড়িয়ে আমার মন ভালো করার চেষ্টা করছে। আমার কাছে যদি জীবনের সবচেয়ে ভালো দিনগুলো সম্পর্কে জানতে চাওয়া হয়, আমি এই দিনটির কথা বলবো। আদনান কানের কাছে মুখ এনে বলল, এই ছাড়ো, আনিলা আসছে, প্রেম ভালোবাসা রুমে গিয়ে কইরো। ও মা, জুই ফুল দেখি হিজল ফুল হয়ে গেছে। আদনান বলল, তোর ভাবির নাকি হিজল গাছকে দেখে হিংসা হচ্ছিল, তাই ওকে সাজিয়ে দিলাম। তোমাদের প্রেম দেখে হিজল গাছ লজ্জায় নিয়ে পড়েছে।
খেয়াল রেখো, মানুষ যেন না দেখে। আনিলা চলে যেতেই আদনান বলল, চলো আমরাও যাই। আর একটু থাকি না। ওকে, বউয়ের ইচ্ছা। হিজল গাছের নিচে গিয়ে দুজনে বসলাম। আমি ওর কাঁধে মাথা দিয়ে বসলাম। অনুভূতিটাই অন্যরকম। নিচে ফুল, উপরে ফুল, পুরো শরীরে ফুলের ছড়াছড়ি, শীতল বাতাস। এরকম অনুভূতিগুলোই হয়তো কবিরা তাদের কবিতায় উপস্থাপন করে। আদনান বলল, তোমাকে নিয়ে 2 লাইন গান গাইতে ইচ্ছে হচ্ছে। বলেন। বুইড়া লোকের মনে প্রেম জাগলেও আপনার মতো তো আর জাগে না। আদনান বলে উঠল, আমি তো আর বুইড়া না, বুইড়া হলে হয়তো জাগতো। থাক, আর প্রেম জাগতে হবে না। চলুন বাসায় যাব, সন্ধে হয়ে আসছে। আনিলা কয়েকবার এসে আমার রুমে ঘুরে গেছে, মনে হচ্ছে কিছু বলবে, কিন্তু আদনান থাকায় বলতে পারছে না। তাই আদনানকে রুম থেকে বের করার জন্য বললাম, আমার খুব ফুচকা খেতে ইচ্ছে করছে, প্লিজ এনে দিন না। ওহো, ফুচকা খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যত যাই হোক না কেন, আমি আমার একটা মাত্র বউয়ের জীবনে কোনো ক্ষতি হতে দেব না। ইস, কি আবেগ! শুনুন, গবেষণায় বলছে একজন মেয়ের কোনো ছেলের সাথে একসাথে একই রুমে থাকা খুবই ক্ষতিকর। সেটা জেনেও কিন্তু আমি আপনার সাথে থাকছি, তো ফুচকা খেলে কিচ্ছু হবে না। তাই নাকি? তো গবেষণাটা করলো কে? আর ছেলেদের সাথে থাকলে কি ক্ষতি হয়? অনেক ক্ষতি হয়, যেমন মেয়েরা মহিলা হয়ে যায় ছেলেদের ছোঁয়া পেলে, তারপর আর অনেক কিছু। বলো আর কি? হ্যাঁ, দূর, পেঁচাবেন না, আপনি ফুচকা এনে দিন। নতুন বিয়ে হয়েছে, একটু সেজে গুজে বের হতে হবে না বলো? আহা, জামাই বউ একে অপরের সত্তা, তাই আমি সাজলেই আপনার সাজা হয়ে যাবে। রাত হয়ে যাচ্ছে, জানতো। আদনান চলে গেল ফুচকা আনতে। এর মধ্যে আনিলা আবার আসছে। কি গো ননদিনী, কিছু বলবে মনে হয়? জি ভাবি সাহেবা। দেখলি, আমার আখ্যাদিত ক্ষমতা অনেক বেশি। তোকে দেখেই বুঝলাম কিছু বলবি, কিন্তু তোর ভাইয়া থাকায় বলতে পারছিস না। তাই আদনানকে ফুচকা আনতে পাঠালাম। আপনার আধ্যাত্মিক ক্ষমতা অনেক বেশি। এখন শোন, মারফ দেশের বাইরে যাবে। ও চাচ্ছে পরের শুক্রবার বিয়েটা করে ফেলতে, কারণ বাইরে গেলে 1 বছর পর আসবে। সবাইকে বলে ম্যানেজ করে দিয়ে না। আচ্ছা বলবো, কিন্তু ট্রিট দিতে হবে আগে। সব দিব, তুই শুধু একটু ম্যানেজ কর। ওকে ডিয়ার। আনিলা আমার কপালে চুমু দিয়ে বলল, তুমি আমার ভালো ভাবি। রুমে গেলাম, মারুফ কল দিবে। আনিলা ফুচকা এনে আনিলা আর আনিশা আপুকে দিল, আর বাকিগুলো রুমে নিয়ে একা একা খাচ্ছে। আমি যখন খেতে চাইলাম বলল, আহা, তোমাকে কষ্ট করে খেতে হবে না, আমি খেলেই তো তোমার খাওয়া হয়ে যাবে। জানোই তো, স্বামী স্ত্রী এক সত্তা। কেমনটা লাগে? এই লোকটা এমন কেন? আমার কথা আমাকেই শোনাচ্ছে। আমি এতটাই পছন্দ করি ফুচকা, সারাদিন কিছু না খেয়ে শুধু ফুচকা খেয়ে কাটিয়ে দিতে পারি। আর এই লোক আমাকে না দিয়ে একা একা খাচ্ছে আর বলতেছে। আহ, কি ঝাল! সত্যি ফুচকা অনেক মজার খাবার। আমি ভাবছি শেষে হয়তো কয়েকটা রাখবে, কিন্তু সবগুলোই খেয়ে ফেললো। এমন ছ্যাঁচড়া কেন এই লোক? আমি যে রুমে আছি তার সেদিকে কোনো খেয়ালই নেই। জেদ করে আমি আনিশা আপুর রুমে চলে গেলাম। মামি, মামা তোমাকে অনেক ভালোবাসে। দেখো, তোমার জন্য কতগুলো ফুচকা এনে আমাদের রুমে রেখে গেল। আমি বললাম, না, এগুলো তোমার জন্য এনেছে। তখন আনিশা আপু বলল, না, আমরা খেয়েছি, এগুলো তোমার জন্য এনে রেখে গেছে। আদনান বলছে রুমে গিয়ে আগে তোমাকে লোভ দেখাবে, তারপর এগুলো নিয়ে তোমাকে দিবে। জানো, আমার ভাইয়াটা খুব ভালো, ওকে বুঝে মানিয়ে নিতে পারলে তুমি অনেক সুখী হবা। আমি মনে মনে বললাম, হ্যাঁ সত্যিই অনেক ভালো। শাশুড়ি মা আসলো আনিশা আপুর রুমে। আমি শাশুড়ি মাকে বললাম, মা, আমাদের ভোলার নিয়ম তো বিয়ের 2 দিন পর মেয়েকে তার বাড়ির লোক এসে নিয়ে যাবে। কাল তো আমাদের বাসা থেকে লোকজন আসবে। না, কাল তোমাকে যেতে দেওয়া হবে না। ভোলা থেকে খুলনা জার্নি করে অনেক কষ্টের। কাল আসছো, সেই ধকলই এখনো কাটতে পারোনি। আবার জার্নি? কাল এসে কেউ দেখে যেতে বলো। 1 মাস পর যাবা, তোমার মাকে আমি বলে দেব। আচ্ছা মা, বলে আমি রুমে চলে আসলাম। খুব খারাপ লাগছে, বিয়ে হলেই দূরত্ব চলে আসে।
আজ যে কয়বার আম্মুর সাথে কথা বলছি ততবারই আম্মু কান্না করছে। ছোট বোনটার জন্যও খারাপ লাগছে, আবার কতদিন পর দেখব ভাবতেই কান্না আসছে। আদনান এসে কাছে দাঁড়াতেই ওকে ধরে কান্না করে দিলাম। ও বলতেছে, আহা, কাঁদছো কেন? ফুচকা দেয়নি বলে? আচ্ছা, এনে দিচ্ছি। আমি চোখ মুছে বললাম, ফুচকার জন্য কেউ কাঁদে? মা বলল 1 মাস পর বাড়ি যেতে, খুব খারাপ লাগছে। হ্যাঁ, মা আমাকেও বলেছে। আর কান্না থামাও, আর কিছুদিন যাক, তারপর নিয়ে যাব। আজ আমাদের বাসা থেকে মামা মামি আর আব্বু আসছে আমাকে দেখতে, খুব ভালো লাগছে। শাশুড়ি মা মামিকে বলল, বৌমা আমার খুব ভালো, খুব সকাল উঠে নামাজ আদায় করে, কাজেও সাহায্য করে। দুদিনের মায়ের জড়িয়ে ফেলেছে। মামি বলল, শাশুড়ি মা বলল, ভুল মানুষই করতে পারে, আমি ওকে আমার মেয়ের মতো করে আলগে রাখবো, চিন্তা করবেন না। আমাদের বাসার লোক একদিন থেকে চলে গেল। যাওয়ার সময় আব্বু আমাকে ধরে অনেকক্ষণ কাঁদলো। মেয়েদের জীবন আসলেই অনেক কষ্টের, কত কিছু ত্যাগ করতে হয়। আদনান দুপুরে একটা নীল রঙের শাড়ি নিয়ে আসলো। শাড়িটা দেখে মন ভালো হয়ে গেল। আমি আদনানকে বললাম, আপনি কিভাবে বুঝলেন নীল রং আমি পছন্দ করি? তোমার মনে লুকিয়ে আছে অনেক বিরহ কষ্ট, আর নীল হচ্ছে বিরহের প্রতীক, তাই নিয়ে আসলাম। জানেন, আমার নীল রং এতটাই পছন্দের, সব সময় নীল রঙের ড্রেস পরতাম। একবার ফ্রেন্ডের সবাই মিলে ভাবলাম একরকম ড্রেস কিনবো। আনিলা বলছিল, ড্রেস যে কোনো রঙের হোক তাতে সমস্যা নেই, শুধু নীল না হলেই হলো। পরের ড্রেস মিল করতে না পেরে শেষে নীল রঙের ড্রেসই কিনতে হয়েছে। আমি সেদিন খুব খুশি হয়েছিলাম। বিকেলে আমরা বের হব, শাড়ি পরে তৈরি থেকো। আদনান আমাকে নিয়ে ওদের বাসার কাছের রূপসা নদীতে নিয়ে গেল। খুব ভালো লাগছে, প্রচুর বাতাস, পাশে প্রিয় মানুষ, নদীর কিনারে কাশফুল। ও আমাকে ভালোবাসে কিনা জানি না, তবে আমার মন ভালো করার সর্বোচ্চ চেষ্টা করে ও। ছোট ছোট ইচ্ছাগুলোকে গুরুত্ব দেয়। আব্বু যাওয়ার সময় যখন আমাকে ধরে কাঁদছিল, তখন ও আমাকে বলছিল, জানি না কতটা সুখে থাকবো, তবে ও যে ভরসা দিয়েছে এটাই অনেক। ওর হাত ধরে উঠছি, কেমন যেন এক অনুভূতি হচ্ছে। বুকের ভেতরটা এক অজানা ভালো লাগায় কেঁপে উঠছে। আমি মনে মনে একটা কবিতা রচনা করে বললাম, পরন্ত বিকেলে নদীরও কিনারে, হাতে রেখে হাত, হাঁটতেছি একসাথে, স্মৃতি হয়ে থাকবে হৃদয় পটে, হারিয়ে যাবে যখন কালের প্রবাহে। বাহ, সুন্দর তো। আর যদি না হারাই তাহলে? আমি বললাম, সুন্দর মুহূর্ত সবসময়ই থাকবে, হারাও বা না হারাও। যাই হোক, আপনাকে কিছু কথা বলার ছিল। বলো। মারুফ ভাইয়ের সাথে আনিলার বিয়েটা তাড়াতাড়ি দিলে ভালো হতো। মারুফ ভাইকে তার কোম্পানি থেকে উন্নত প্রশিক্ষণের জন্য দেশের বাইরে পাঠানো হবে 1 বছরের জন্য। সামনের মাসেই চলে যাবে। মাকে বলে পরের শুক্রবার বিয়ের ব্যবস্থা করলে ভালো হতো। আচ্ছা, দেখি। হুম, কোনো দেখা দেখি নেই, কনফার্ম করতে হবে। আচ্ছা, বাসায় যেয়ে নেই। বাসায় ফিরে দেখি আদনানের চাচা চাচি আর ওর চাচার ছেলে আবির আসছে। ওরা বিয়েতে যেতে পারেনি, দেশের বাইরে ছিল। আমাকে দেখে চাচি বলতেছে, তোমার তো ভাগ্য ভালো, আদনানকে পেয়েছো। তোমার চেয়ে সুন্দরী কত মেয়ে ওকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু ও করলো না, শেষ পর্যন্ত তোমাকে করলো। আমার বোনের মেয়ে তোমার চেয়ে অনেক সুন্দরী আর ধনী, ওকে না করে তোমাকে করলো। কি জানে তোমার মাঝে কি খুঁজে পেয়েছে? চাচি, এসব না জানলেও হবে। সুন্দরী বউ হলেই যদি মানুষ সুখী হতো, তাহলে সবচেয়ে বেশি সুখী চাচার হওয়ার কথা ছিল, অথচ সেই সবচেয়ে অসুখী। আর জয়ী যথেষ্ট সুন্দরী, আর ওর মনটাও অনেক ভালো। ও আমার পরিবারকে 2 দিনেই আপন করে নিয়েছে, যেটা আপনার বোনের মেয়ে পারতো না। তুই আমার সাথে এভাবে কথা বললি, আমিও দেখে নেব কতটা ভালো এই মেয়ে। এক সমস্যার মধ্যে আরেক সমস্যা উপস্থিত। আমি কি পারবো সব বাধা অতিক্রম করে সফল হতে? সকালে ঘুম থেকে উঠে নিজেকে আবিষ্কার করলাম আদনানের বুকে। প্রতিদিন তো মাঝখানে কোল বালিশ থাকে, তাহলে আজ গেল কোথায়? তারপরে মনে পড়লো, কাল চাচির সাথে কথা কাটাকাটি করে কিছু না খেয়ে শুয়ে পড়েছি। আমার বা ওর কারোরই মাঝখানে বালিশ দেওয়ার কথা মনে ছিল না। ভালোই হয়েছে মাঝখানে বালিশ দেইনি। এইভাবে এতটা কাছ থেকে এই প্রথম ওকে অনুভব করলাম। কি ফর্সা বুক, মুখে হালকা দাড়ি, ঠোঁটের নিচে একটা তিল, থুতনিতে একটা টোল,
যা ওর সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। বুকেও একটা তিল, আমারও ঠিক একই জায়গায় তিল, মিল আছে ওর সাথে। তাই ওকে চিমটি কাটতে নিলাম। পরক্ষণেই মনে হলো তাহলে তো ও জেগে যাবে। সত্যি ছেলেটা অনেক সুন্দর, চাচি ঠিকই বলেছে। আমি ওর যোগ্য না। ও চাইলে আরো সুন্দরী কাউকে পেতে পারতো। ওর বুকে মাথা রেখে থাকতে খুব ভালো লাগছে। সারা জীবন যদি এইভাবেই থাকতে পারতাম, ও যদি ভালোবেসে আমাকে ওর বুকে জড়িয়ে নিত, এটাই হতো আমার সবচেয়ে প্রাপ্তি। জানি না আদৌ সে আমাকে ভালোবাসবে কিনা, তবে ভালোবাসুক আর না বাসুক, ও যে কাল আমার হয়ে চাচির সাথে কথা বলেছে এটাই অনেক। উফ, আমাকে খেয়ে ফেলবা নাকি? আদনানের কথায় চমকে উঠে ওর বুকের থেকে উঠতে নিলাম। ছি, ও দেখে ফেলেছে। তাহলে এতক্ষণ এই লোকটা জেগেই ছিল। আদনান টেনে আমাকে আরো বুকের সাথে চেপে ধরলো। হুম, উঠতে দিব না। এতক্ষণ তো মনে হয় খেয়ে ফেলবা। এমন করে তাকিয়েছিলাম, এখন লজ্জা পাচ্ছ কেন? ইস, লজ্জা পাওয়ার কি হয়েছে? আর আপনি কি খাওয়ার কিছু? কি করে খাবো আমি? মুখে না খেলেও চোখে তো পুরোই গিলছো বলেই নাকে নাক ঘষা দিলাম। কি এক অজানা অনুভূতিতে শিহরিত হয়ে উঠলাম। নিজেকে সামলানোই দেখি কষ্টকর হয়ে পড়েছে। ওনাকে ধাক্কা দিয়ে বললাম, ছাড়ুন, আপনি কি করছেন? যা করার তা করছি। আপনার দেখে লজ্জা নেই? মেয়ে লোক পেলে ছাড়তে ইচ্ছে করে না বুঝি? ইস, বউয়ের কাছে আবার কিসের লজ্জা? অন্য লোক হলে তো বিয়ের রাতেই। আর আমি কতটা বীর পুরুষ দেখো, এখনো ঠিক আছি। বীর পুরুষ না ছাই? জড়িয়ে ধরলে আমি ভালো না, আর না ধরলেও কাপুরুষ। কি মেয়ে লোক রে বাবা! জানো তোমাকে আমার কেন ভালো লাগে? এই যে দেখো, যখন বললাম আমাকে তো দেখেই খেয়েই ফেলবে, তখন অন্য মেয়ে হলে লজ্জাতে শেষই হয়ে যেত। আর তুমি লজ্জা পেলেও চাপা দেওয়ার জন্য আমার সাথে ঝগড়া করছো। আমার বিশ্বাস তুমি চাচির কথাকে ভুল প্রমাণ করে দিবে। বলে ঠোঁটে একটা চুমু দিয়ে দিল। কি ব্যাপার, ঠোঁটে হাত দিয়ে রেখেছিস কেন? এখানে ভাইয়া কিছু করেছে নাকি? আনিলা, আমি তোর ভাবি হই, সম্মান দিয়ে কথা বলবি। ইস, তোকে কি ভাবিজান বলে ডাকবো তাহলে? আর কিভাবে দিব সম্মান? হয়েছে, তোর আর সম্মান দিতে হবে না। তোকে একটা সুখবর দেওয়ার আছে। নিশ্চয়ই। আর আমার আর মারুফের বিয়ের কথা। ইস, এটা কোনো সুখবর হলো? সুখবর হলো আমি বাড়ি যাব। আনিলা মন খারাপ করে ফেললো। তারপর বলল, তোকে একটা দায়িত্ব দিয়েছিলাম, তুই সেটার কিছু না করেই চলে যাবি? আচ্ছা যা। আমি আনিলার নাক টেনে বললাম, আহারে, আমার ননদিনী কষ্ট পাইছে। কিছুদিন পর বিয়ে করলে সমস্যা কি? তুই এসব বুঝবি না। থাক, আর বুঝতে হবে না। থাকুক না কিছুক্ষণ রেগে, পরে না হয় রাগ ভাঙাবো। বিকেলে আদনানদের মোটামুটি সব আত্মীয় স্বজন আসছে। আনিলা এসে আমাকে বলল, বাড়িতে এত লোকজন কেন? আমি চলে যাব তো, তাই বিদায় দিতে আসছে। মনে হলো আনিলার কথাগুলো বিশ্বাস হয়নি। অবিশ্বাসের ভঙ্গিতে কতক্ষণ চেয়ে থেকে চলে গেল। রাত 2টায় হলুদ শাড়ি নিয়ে আনিলার রুমে গেলাম। আনিলা দেখে মন খারাপ করে বসে আছে। আমি গিয়ে বললাম, কি রে, কি হয়েছে? মারুফ রাগ করেছে খুব। এখন বিয়ে না হওয়ার কথা শুনে ক্ষেপে গেছে খুব। আজ সারাদিনেও কথা বলেনি একবারও। হয়তো বিয়ের রাতে বলার জন্য জমিয়ে রেখেছে। জুই, সবসময় মজা ভালো লাগে না। আমি মিথ্যে কষ্ট পাওয়ার অভিনয় করে বললাম, হ্যাঁ, মানুষ পুরাতন হয়ে গেলে তাকে আর ভালো লাগে না, তাই আমাকেও আর ভালো লাগছে না। সবাইকে বলে বিয়ের জন্য রাজি করালাম, আর এখন আমাকেই ভালো লাগছে না। আনিলা এসে আমাকে জড়িয়ে ধরে বলল, সরি ডিয়ার, মারুফ কথা না বলার মন খারাপ করেছিল খুব, তাই এভাবে কথা বলে ফেলেছি। আবারও সরি। দেখ, কান ধরে বলছি। মারুফকে বলতে হবে না, ও জানে। তোর জন্য গায়ে হলুদের শাড়ি আর যা লাগবে সব পাঠাইছে। আনিলা অভিমান করে বলল, দাঁড়াও, মারুফকে বলিনি? তার মানে তোমরা সবাই জানো, শুধু আমিই জানি না। আর কষ্ট পেতে হবে না। কাল তোমার হলুদ ছোঁয়া। মারুফ ভাই শাড়ি পাঠিয়েছে 2টা, তোর আর আমার জন্য। দেখ কোনটা পরবি। আমি রুমে গেলাম। আবির ছেলেটাকে আমার ভালো লাগছে না। বিভিন্ন অজুহাতে গায়ে হাত ছোঁয়ানোর চেষ্টা করে। রুমে আসলাম মাত্র, আদনান রুমে নেই। হঠাৎ অনুমতি ছাড়াই আবির রুমে ঢুকে পড়লো। এসে বলতেছে, ভাবি তুমি দেখতে অনেক কিউট আর সবার সাথে খুব ভালো ব্যবহার করো। তোমাকে অনেক ভালো লাগে আমার কাছে। কাল মা যা বলছে তার জন্য সরি। আরে সরি বলার কি হয়েছে? চাচি তো মায়ের মতো। ও
ওনার উপরে কোনো রাগ নেই। এজন্যই তোমাকে আমার অনেক ভালো লাগে। তোমার মতো যদি আমার একটা বউ হতো, তবে আমার একটা জিনিস খুব খারাপ লাগে। তুমি আমাকে এড়িয়ে চলো কেন? বলতে বলতে অনেকটা কাছ থেকে দাঁড়ালো। আমি চাই পর্দা করে চলতে, কিন্তু পুরোপুরি হয়তো চলতে পারি না। আপনাকে দেখা দেওয়া ইসলামের নিয়ম বহির্ভূত, তারপরও দেখা দিচ্ছি। এই যে আদনান রুমে নেই, আপনি আর আমি রুমে একা, এটাও ঠিক না। ও এসে আমার হাত ধরে বলল, সুন্দরী, তুমি অযথাই ভয় পাচ্ছ আদনানকে। ও কিছুই বলবে না তোমাকে। তুমি আমার সাথে সহজভাবে কথা বলতে পারো। আমি হাতটা টেনে নিয়ে চিল্লানি দিয়ে বললাম, আমি তো আদনানকে ভয় পাই না, আমি তো ভয় করি আমার আল্লাহকে। আপনি এখন রুম থেকে চলে গেলে আমি খুশি হব। ভাবি, শুধু একটু হাতটা ধরছি, আর তো কিছুই করিনি। এজন্য এমন করলা? ভাই, এসব আমি পছন্দ করি না। আপনি আমার সাথে আর কখনো এরকমটা করার চেষ্টা করবেন না। বলতেই আবির রুম থেকে চলে গেল। ওয়াশরুম থেকে আদনান বের হয়ে বলল, আমার বউটা অনেক ভালো, আর আবিরকে কথা শোনানোর জন্য ধন্যবাদ। আমি চমকে উঠে বললাম, আপনি ওয়াশরুমে ছিলেন, বের হলেন না কেন? ভাবছি আবিরের সাথে প্রেম করো, তারপর বের হব। আপনি এত খারাপ কেন? আমি তো ভয় পাচ্ছিলাম। আপনি মজা নিচ্ছিলেন। আমার বউটা তো এমনিতেই অনেক সাহসী। যে বাসররাতে জামাইয়ের সাথে ভিলেন মার্কা আচরণ করতে পারে, তাকে আবির কি করতে পারে তা জানা আছে আমার। বলে জড়িয়ে ধরল। ইস, ছেড়ে দিন। আজ আনিলার হলুদ ছোঁয়া, অনেক কাজ আছে। আনিলা দেখতে আদনানের মতোই সুন্দর। হলুদ শাড়িতে যেন একটা হলুদের পাখি লাগছে। আনিলার কাছে গিয়ে কপালে চুমু দিয়ে বললাম, তুই এত সুন্দর কেন আনিলা? ঠিক রাজকন্যাদের মতো লাগছে। এই জন্য তো মারুফ ভাই এতটা পাগল হয়েছে। পেছন থেকে আবির ভাই বলল, আমার তো তোমাকে রাজকুমারীর মতো লাগছে। আনিলা বলল, আবির ভাই, তুমি একটু যাও, জুয়ের সাথে আমার কথা আছে। আবির ভাই চলে যেতেই আনিলা বলল, জুই, আবির বা চাচা কেউ মানুষ ভালো না। সেদিন তোমাকে চাচি ওভাবে কথা শোনানোতে আনিসা আপু রেখে গিয়েছিল। পরে মা তাকে নিষেধ করাতে আর কিছু বলেনি। ওরা তোমাকে অপদস্থ করার চেষ্টা করবে। ওদেরকে আমার সুবিধার মনে হচ্ছে না। সতর্ক থেকো তুমি। চাচির রুমে গেলাম চাচিকে ডাকার জন্য। হঠাৎ আবির ভাই রুমে এসে দরজাটা আটকে দিল। একটু একটু এগিয়ে আসছে আমার দিকে। আমি মনে মনে আল্লাহকে ডাকছি আর বলছি, এই বদমাইশ লোক থেকে আমাকে রক্ষা করো তুমি। ধীরে ধীরে আবির আমার কাছে আসতে লাগলো। আমি আবির ভাইকে বললাম, ভাই, আপনি আমার কাছে আসবেন না, যেতে দিন আমাকে। কিছুক্ষণ গল্প করি। এত অস্থির হচ্ছ কেন? ভাই, অনেক কাজ আমার, চাচিকে ডাকতে আসছি আমি, যেতে দিন আমাকে। এখন তো যেতে দিব না আমি। তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছিলে, মনে আছে? তার প্রতিশোধ তো আমাকে নিতে হবে। প্লিজ আমাকে যেতে দিন। আমার সাথে সময় কাটানোর জন্য কত মেয়ে ব্যাকুল, আর তুমি আমাকে ইগনোর করছো। আমাকে রুম থেকে বের হয়ে যেতে বলছো। এতটা সাহস আর কারো হয়নি এভাবে কথা বলার। দেখো এখন আমি কি করি তোমার। ভাই, আমি কিন্তু চিৎকার করব, তাতে আপনার আরো খারাপ হবে। বাড়িতে যা শব্দ, তুমি চিৎকার করলে কেউ শুনবে না। আমি তোমার সাথে তো খারাপ কিছু করবই, পরে কেউ জানলে তোমারই উপর দোষ চাপিয়ে দেব। আনিলা বলছিল আদনান এখনো তোমাকে মেনে নেয়নি। আমি বলবো সেই বিরহে তুমি আমাকে ডেকে এনেছো এই রুমে। আমি মনে মনে আল্লাহকে ডাকছি, আল্লাহ, এই বিপদ থেকে আমাকে রক্ষা করো। ওর হিংস্র চেহারা, লোলুপ দৃষ্টি দেখে আমার খুব ভয় লাগছে। এখন কি করা উচিত বুঝতে পারছি না। এমনিতেই মেয়েদের নিয়ে নেতিবাচক ধারণা আদনানের। আবির ভাই যদি সত্যিই খারাপ কিছু করে ফেলে, আদনান হয়তো আমাকে বিশ্বাস করবে না। আবির এসে আমার হাত ধরল। আমি ভয়ে কেঁপে উঠলাম। আর কখনো আদনানের কাছে নিজেকে ভালো প্রমাণ করতে পারবো না। ওকে আর নিজের করে কখনো হয়তো পাবো না। দরজা ধাক্কানোর শব্দে আবির আমার হাত ছেড়ে দিয়ে বলল, আজ হয়তো আমার থেকে রক্ষা পেলে, পরের বার হয়তো এই সুযোগ পাবে না। দরজা খুলে দেখি আদনান দাঁড়িয়ে আছে। আমাকে আবিরের সাথে একসাথে দেখে আদনান চমকে উঠল। ইস, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। আল্লাহ আমাকে আবির ভাইয়ের হাত থেকে রক্ষা করলেও আরেক বিপদ এসে উপস্থিত। আদনান আবির ভাইয়ের সাথে দেখে খুব রেগে গেল। আমাকে জিজ্ঞেস করলো, তুমি না চাচিকে ডাকতে এসেছো?
তো দরজা বন্ধ করে এখানে আবিরের সাথে কি করছো? আমি কিছু বলতে যাব, তখনই আবির ভাই বলে উঠল, আহা আদনান, এ তো রেগে যাচ্ছ কেন? ভাবি তো আমার সাথেই ছিল। আমি তো আর দূরের কেউ নই। আপন মানুষের সাথে একসাথে সময় কাটাতেই পারে। আর তাছাড়া বিয়ে হয়েছে কতদিন তোমার? এখনো বউকে একান্ত সময় দিচ্ছ না? সেই বিরহ দূর করার জন্য আমার সাথে কিছুক্ষণ সময় কাটাচ্ছে। আদনান রেগে গিয়ে আবির ভাইকে বলল, তুমি চুপ করো। জুই, তোমার কাছে আমি জানতে চেয়েছি, আবিরের কাছে নয়। আমি আদনানকে এতক্ষণ ঘটে যাওয়া সবটা বললাম। মনে হলো আদনান পুরোপুরি বিশ্বাস করতে পারেনি। আবির ভাই আবার বলল, আদনান, মেয়েটার মনে অনেক কষ্ট, তা দূর করতে আমার কাছে এসেছে। আমি না থাকলে হয়তো অন্য কারো কাছে চলে যেত। তুমি যদি ওর কষ্ট দূর করতে না পারো, মেনে নিতে না পারো, তাহলে বিয়ে করছো কেন? আমি তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য নই। আমি জুইয়ের সাথে কি করব না করব সেটা আমার ব্যাপার। তুমি কিছু না বললেও চলবে। না, ব্যাপারটা এখন সবাই জেনে গেছে। এখন সবাই কথা শোনাবে তোমাকে। আদনান আমার দিকে তাকিয়ে বলল, তোমাদের নাটক দেখতে এখানে আসিনি, বাড়িতে অনেক কাজ, সেখানে চলো। আমি কিছু বলার আগেই ও চলে গেল। কাজে মন বসছে না। এক কাজ করতে গিয়ে অন্য কাজ করে ফেলছি। বারবার আদনানের রাগী চেহারার কথা মনে পড়ছে। ও কি আমাকে ভুল বুঝলো? ও তো আমাকে মেনে না নিলেও অনেকটা ভালোবাসতো। এখন তো আমাকে ঘৃণা করবে, কখনো মেনে নেবে না। সব কিছুর মূলে ওই আবির। ওকে আমি ভাইয়ের মতো ভাবছি, আর ও আমার এত বড় ক্ষতি করলো। ওকে আমি ছাড়বো না। ও হয়তো জানে না আমি এত সহজে হার মানতে শিখিনি। কাজ গুলিয়ে ফেলছি, কারোর সাথে ঠিকভাবে কথা বলছি না। শাশুড়ি মা ভাবলো আমার শরীর খারাপ করছে, তাই রুমে পাঠিয়ে দিল। আনিশা আপু শাশুড়ি অসুস্থ, তাই ভাইয়া এসে আপুকে নিয়ে গেছে। আদনানও আজ বাসায় ফেরেনি। কল দিচ্ছি, ফোন বন্ধ। আদনান আমাকে ভুল বুঝলো। ও তো জানে ওর ভাই চাচি কিরকম। আনিলা সকালে বলছিল ওরা যে কোনো সমস্যা করতে পারে, আমাকে সতর্ক থাকতে। আমার অনেকটা সতর্ক থাকা উচিত ছিল। এখন কি করে আদনানকে বোঝাবো? আবির ভাই যা বলছে সবটা মিথ্যা। আমার অস্থির লাগছে। আদনান বাসায় ফিরল না। কি করা উচিত বুঝতে পারছি না। আনিলা আসছে খাবার খেতে যাওয়ার জন্য। আনিলাকে আমি সবটা বললাম। তারপর অভিমান করে বললাম, তোকে আমি সবটা শেয়ার করি, তুই তো জানিস আবির ভাই কেমন লোক। তাও কেন তুই ওই বদমাইশ লোকটাকে এসব বলতে গেলি? আনিলা আমার হাত ধরে বলল, বিশ্বাস কর জুই, আমি সব কিছুই বলিনি। সেদিন যখন তুই বললি, এমনিতেই আদনান আমাকে পুরোপুরি মেনে নিতে পারেনি। এখন চাচি আসছে, উনি আবার কি সমস্যা করে আল্লাহই জানে। তখন আবির ভাই শুনছিল। উনি আমাকে এসে জিজ্ঞেস করছিল। আমি কিছুই বলিনি। আমি আনিলাকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। এমনটা কেন হলো আনিলা? আদনান আমাকে ভুল বুঝলো। ও কি এই কয়দিনে একটুও বুঝতে পারেনি আমাকে? ও আজ বাসায় ফেরেনি, কেন আমাকে কষ্ট দিচ্ছে? আনিলা আমাকে বলল, এই মেয়ে, এত সহজে ভেঙে পড়ছিস কেন? তুই তো এত সহজে হার মানিস না, আর তুই তো ভুল কিছু করিসনি। আল্লাহ তোকে নিরাশ করবে না। আমার রুমে চল, একা থাকলে শুধু কান্নাকাটি করবি। ভাই আসলে তুই রুমে চলে আসিস। রাত থেকে যতবার কলিং বেল বাজছে ততবারই আমি দৌড়ে গেছি। এই বুঝি আদনান বাসায় ফিরল, কিন্তু ফেরেনি। আজ আনিলার বিয়ে, সবাই সাজছে। শরীর দুর্বল, কাল রাত থেকে কিছু খাইনি। সাজগোজ করতে মন চাচ্ছে না। আনিলা সকাল থেকে কাঁদছে, অথচ আমি যখন বিয়ের সময় কান্না করছিলাম আনিলা বলছিল, কয়েকদিন পর তো আবার চলে আসবি, এত কান্নার কি হয়েছে? আর কান্না করলে সাজ নষ্ট হয়ে পেতনির মতো লাগবে, তখন ভাইয়া তোকে পেতনি ভেবে ভয় পাবে। আর আজ আনিলা সকাল থেকে কাঁদতেছে। কোনোভাবেই কান্না থামানো যাচ্ছে না। আনিলাকে বিদায় দেওয়ার সময় আদনান আসলো। আনিশা আপু আসছে। আদনান আনিলাকে ধরে খুব কান্না করলো, একদম ঠিক বাচ্চাদের মতো। ওর কান্না দেখে আমার খুব খারাপ লাগছে। শাশুড়ি মা, আনিশা আপু ও কান্না করছে খুব। আমারও চোখ ফুলে গেছে। আনিলা যাওয়ার মুহূর্তে আমাকে ধরে কান্না করলো অনেকটা। মেয়েটা আমাকে অনেক ভালোবাসে। এই বিদায় মুহূর্তেও কালকের কথা ভুলেনি। আদনানকে বলল, ভাইয়া আজ বাসায় থাকবা, কোথাও যাবা না। জুয়ের কোনো দোষ নেই, ওকে ভুল বুঝো না।
বলো ভাইয়া, আমার কথা রাখবা? তুই চিন্তা করিস না, ও বাড়িতে ভালোভাবে থাকিস। তারপর মারুফ ভাইয়াকে বলল আনিলার খেয়াল রাখতে, ওর যেন কোনো কষ্ট না হয়। আদনান আনিলার কথা রাখছে, বাসায় আছে। শাশুড়ি মা আনিশা আপু অনেকটা অসুস্থ হয়ে গেছে, বাড়ির সব কাজ আমারই সামলাতে হচ্ছে। সবাইকে খাইয়ে সবটা গোছাতে গোছাতে অনেক রাত হয়ে গেছে। কাল রাত থেকে কিছু খাইনি, সকাল থেকে এ পর্যন্ত একটু বিশ্রাম নেওয়ার সময় পাইনি। বিয়ে হলেই মেয়েরা হঠাৎ করে অনেকটা বড় হয়ে যায়। আমি তো বিয়ের আগে একটু পেঁয়াজও কাটতাম না, যদি হাতে দাগ পড়ে যায়। আর এখন জামাইয়ের মন ভালো রাখা, এই বাড়ির সবার মন রক্ষা করে চলা, বাড়ির সব কাজ সামলানো, সবটাই করতে হচ্ছে। তারপর দিন শেষে অনেকটা ভালো লাগা কাজ করত, কারণ এ বাড়িতে সবাই আমাকে খুব ভালোবাসে। কিন্তু আজ আর ভালো লাগছে না। যার জন্য এ বাড়িতে আসা সেই আমাকে ভুল বুঝছে। রুমে ঢুকে দেখি আদনান এখনো জেগে আছে। আমি ওর কাছে যেতেই ও আমার গলা চেপে ধরলো, ধরে বলল, এই মেয়ে, তোমাকে তো আমি সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করেছি। শারীরিক মিলনই কি সব কিছু? মাত্র এই কয়দিন, তাই সইতে পারলা না? চলে গেলে আবিরের কাছে, আমার নামে বিচার দিলা। আসলে তোমরা মেয়ে মানুষ অনেক খারাপ, বিশ্বাসঘাতকতা করো তোমরা। আমি ভাবছি তুমি অন্য সবার চেয়ে আলাদা হবা, কিন্তু না, আমার ধারণা ভুল। খুব কষ্ট হচ্ছে আমার। ও আমাকে ভুল বুঝলো। আমি কি ওর ভুল ভাঙতে পারবো? আগের আদনানকে কি আর ফিরে পাবো? আদনান, আপনি তো জানেন চাচি আর আবির কিরকম। সেদিন এই রুমে এসে কেমন করছে তা পুরোপুরি তো আপনি জানেন। তারপরও এমন করছেন কেন? হ্যাঁ, আমি জানি, আর যা জানি সবটাই ভুল। তুমি সেদিন জানতে ওয়াশরুমে আমি, আর তা জেনেই তুমি আবিরকে এসব কথা বলেছিলে। আপনার হঠাৎ এরকম কেন মনে হলো? মনে হওয়ার অনেক কারণ আছে। সবাই জানে আমি তোমাকে মেনে নিয়েছি, তাহলে আবির কি করে জানলো আমি তোমাকে মেনে নেইনি? বিশ্বাস করুন, আমি বলিনি ওকে। সেদিন আনিলা বলার সময়ও শুনছিল। দয়া করে নাটক বন্ধ করো। সারা রাত নির্ঘুম কাটিয়েছি। শেষ রাতে আল্লাহর কাছে হাত উঠিয়ে বললাম, আল্লাহ দয়াময়, এই বিপদ থেকে রক্ষা করো। সকালে আনিশা আপু রুমে আসলো, আমাকে আর আদনানকে বলল, তোমরা মায়ের রুমে আসো, কথা আছে। মায়ের রুমে যাওয়ার পর দেখি মোটামুটি সবাই আছে মায়ের রুমে। আনিশা আপু বলল, তোমাদের সবাইকে এখানে আনছি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে, একটা শয়তানের মুখোশ খুলতে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি আনিশা আপুর দিকে। কি বলতে চাচ্ছে আপু? আনিশা আপু বলল, কাল দুপুরে আপনাদের জামাই কল দিয়েছিল, কথা বোঝা যাচ্ছিল না লোকজনের শব্দে, তাই আমি চাচির রুমের বারান্দায় গিয়েছিলাম কথা বলার জন্য। কথা শেষ না হতেই কল কেটে যায়, তাই আমি ওখানেই বসেছিলাম। হঠাৎ জুই আর আবিরের কথায় আমি চমকে উঠি। জুইকে নিয়ে নেতিবাচক ধারণা জন্মে আমার, তাই বারান্দাতেই চুপ করে বসে থাকে। কিন্তু পরক্ষণেই আমার ধারণা পাল্টে যায়। বদমাইশ আবির ওর সাথে খারাপ কিছু করার কথা বলে। জুই ওকে অনুরোধ করে এমনটা না করার জন্য, কিন্তু ও জুইয়ের কথা শুনেনি। ও যখন জুইয়ের হাত ধরে তখন আমি রুমে যেতে নিই, যাতে আবির জুইয়ের কোনো ক্ষতি করতে না পারে। আর তখনই আদনান দরজা নক করে। ঠিক সেই মুহূর্তেই আপনাদের জামাই কল দিয়ে কান্না করে। ওর মা খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি করেছে। কথা শেষ করে দেখি ওরা রুমে নেই। সেই সময়ই আমি চলে যাই হাসপাতালে মাকে দেখতে। আদনানকে আর সত্যিটা বলা হয়নি, তাই হাসপাতালে গিয়ে আদনানকে সত্যিটা বলার জন্য অনেকবার কল দিই, কিন্তু ওর ফোন বন্ধ ছিল। কতটা বদমাইশ সেই আবির, বুঝতে পারছেন? সবটা শুনে আদনান আমার কাছে এসে বলল, শুধু শুধুই আমি তোমাকে ভুল বুঝেছি, ক্ষমা করে দাও প্লিজ। আমি কিছুই বললাম না। খুব অভিমান কাজ করছে। পুরোটা ভালো করে না জেনেই কিরকম আচরণ করলো আমার সাথে। আদনান বলল, জানো আনিশা আপু, আমি পুরোটা না বুঝেই জয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, সব এই আবিরের জন্য। আনিশা আপু শাশুড়ি মাকে বলল, মা, তুমি কিছু বলবা না। আমি সেদিন বলেছিলাম চাচি বা আবির কেউই সুবিধার নয়, ওদেরকে বাড়িতে থাকতে দিতে না। এরা যেখানে যায় সেখানেই অশান্তি সৃষ্টি করে। অনেক হয়েছে,
খুব অপমান করছো তোমরা। আমার ছেলের কোনো দোষ নেই, সব দোষ ওই মেয়েটার। ওদের মতো মেয়েকে খুব ভালো করেই চিনি আমি। ভাবছিলাম কিছুদিন থাকবো, কিন্তু তার হলো না। এই মেয়ের জন্য আমাকে কথা শোনাইছো? দেখবা এই মেয়ে ওর শাশুড়ির মতো অন্য ছেলের সাথে পালাবে। এই কথা বলাতে আদনান প্রচুর রেগে যায়। আবিরকে বলে, এই মুহূর্তে তোর মাকে নিয়ে বের হয়ে যা, উনি খুবই বাজে মহিলা। তুমি আমার জীবনটা তো ধ্বংস করেইছো, এখন যেখানে যাও সেখানেই অশান্তি সৃষ্টি করো। তোমাকে নিয়ে কোনো শান্তি নেই, বের হও এই বাসা থেকে। চাচি আর আবিরকে নিয়ে চাচা চলে গেল। আনিশা আপু বলল, অবশেষে আপু দূর হলো, যেখানে যায় সেখানেই ঝামেলা করে। আর আদনান, যা কিছুই ঘটুক না কেন, পুরোটা যাচাই না করে কাউকে কথা শোনাবি না। মাত্র তো কদিন, জীবন চলার পথে অনেক বাধা আসবে, বিশ্বাসের উপর ভিত্তি করেই সম্পর্ক টিকিয়ে রাখতে হবে। আনিলা আমাকে সবটা বলেছে, তুই ওকে অনেক কষ্ট দিয়েছিস, আর তুই জুইকে এখনো মেনে নিসনি কেন? আমার আপন মা আমাকে কত ছোট রেখে অন্য লোকের সাথে চলে গেল, তার শোকেই আমার বাবা মারা গেল। তাই আমি চেয়েছি ওকে কিছুদিন সময় দিতে, যাতে ওর আমাকে ভালো না লাগলে সহজেই চলে যেতে পারে। তাহলে আমার মতো আর কোনো সন্তানকে কষ্ট পেতে হবে না। ভাই, সব মেয়ে লোক এক না। আমার মাকে দেখ, উনি এই সংসারে যখন তোর বাবার দ্বিতীয় বউ হয়ে আসে, তখন আমি অনেক ছোট, তুই তো আরো ছোট। বিয়ের 1 বছর পরেই আনিলার জন্ম হয়, তার পরের বছর বাবা মারা যায়। তারপর তো মা একাই সবটা সামলিয়েছে। উনি তো অন্য কারো হাত ধরে চলে যায়নি, সংসার নিয়েই নিজেকে ব্যস্ত রেখেছে, আমাদের 3 জনকে সমানভাবে রেখেছে। ওর সাথে আমি অনেক খারাপ আচরণ করেছি, ও কি আমাকে মাফ করবে? মাফ না করার কি আছে? সংসার জীবনে রাগ অভিমান হতেই পারে। আর শোনো, আনিলাকে নিয়ে মারুফ সিলেটে যাবে, তুই গিয়ে ওদেরকে আমাদের বাসায় নিয়ে আয়। আনিলা আর মারুফ আমাদের সাথে দেখা করে চলে যাবে। এই আনিলা, আমাকে নিবি না হানিমুনে? আমি গিয়ে আনিলাকে বললাম, আমার হানিমুনে তোকে নিব কেন? আমার বিয়ের আগে বাজি ধরেছিলি, মনে নেই? অত আগের কথা মনে থাকে বুঝি? থাক, আর মনে থাকতে হবে না, একাই যাও আর ভালোভাবে এনজয় করো। তোমাকে তো ভাইয়া মেনে নিয়েছে, এবার তোমাকেও হানিমুনে পাঠানোর ব্যবস্থা করব, ঠিক আছে? থাক, আর পাকামো করতে হবে না। সারাদিনের কাজ শেষে রুমে আসলাম মাত্র। রুমে আসতেই আদনান আমাকে জড়িয়ে ধরে বলল, বউ সরি, ওর সাথে তোমাকে দেখে আমার হৃদয়ের জ্ঞান লোপ পেয়েছে। সঠিকটা বিচার বিবেচনা না করেই তোমার সাথে খারাপ আচরণ করেছি। বউ, আমাকে মাফ করে দাও। আপনি যা করছেন তা আমার প্রাপ্য ছিল, মাফ চাওয়ার মতো কিছুই হয়নি। ওহো, তা বললে হবে না, মাফ করতেই হবে। এই দেখো বউ, আমি কান ধরেছি। ওর কান ধরা দেখে আমার হাসি পেল খুব, কিন্তু কিছুই বললাম না। ও আমার কানের কাছে এসে বলল, কান ধরেছি, মাফ চেয়েছি, ক্ষমা করো আমায়। সব অভিমান ভুলে নাও না কাছে টেনে আমায়। ওর পাগলামো দেখে সত্যি সকল অভিমান চলে গেল। আদনানকে জড়িয়ে ধরে বললাম, আপনি তাহলে আমাকে কেন মেনে নিয়েছেন? এমন পুতুল বউকে না মেনে নেওয়ার উপায় আছে, যে আমার পরিবারের জন্য এত কিছু করেছে, যে আমার শত অপমান মুখ বুজে সহ্য করে নিয়েছে? তাকে তো মানতেই হবে। আর জানো, ভালোবাসা একটু রাগ অভিমান থাকলে ভালোবাসা বৃদ্ধি পায়। হ্যাঁ, তবে এমন রাগ করা যাবে না যাতে সম্পর্কই নষ্ট হয়ে যায়। জানো, প্রথম দিনই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। তোমার বোকা বোকা ঝগড়াগুলো, এগুলো শুনে আমার খুব হাসি পাচ্ছিল। তুমি এখনো বাচ্চাদের মতো আচরণ করো, এখনো বড় হতে পারোনি। আমি বাচ্চা, তাই না? তো বাচ্চাকে এখন ঘুমাতে দিন, ঘুম আসছে খুব। এখন তো ঘুমাতে দেব না, বাচ্চাটাকে একটু আদর করে নেই। আমি লজ্জায় মাথা নিচু করে রাখছি। ও আমার মাথাটা উঁচু করে, চোখের দিকে তাকিয়ে বলল, তোমার ওই মায়াবী চোখ, কাপা কাপা ঠোঁট করেছে ব্যাকুল আমায়। পরম আবেশে হারাতে চাই তোমাতে, দাও না একটু ভালোবাসতে আমায়। একটু বাসলে হবে না, অনেকটা ভালোবাসতে হবে। কালকের ব্যবহারে আমার ভেতরটা জ্বলে গিয়েছে, এখন তা দূর করতে হবে।
আদনান কোমর জড়িয়ে ধরে বলল, হ্যাঁ, এই কয়দিন যে কষ্টগুলো দিয়েছি, আজ রাতে না হয় ভালোবাসার মিষ্টতাই সব দূর করে দেব। শুধু আজ রাতে কেন, আপনার কাছে সব সময় মিষ্টি আচরণ পেতে চাই। আদনান হঠাৎ করে ওর ঠোঁট দিয়ে আমার ঠোঁট ছুঁয়ে দিল। আমি লজ্জায় মুখ ঢেকে ফেললাম। ও আমার আরো কাছে, অনেকটা কাছে এসে বলল, আজ রাত শুধু তোমার আমার, আজ রাতটা হবে শুধুই ভালোবাসার। ওর তপ্ত নিঃশ্বাস, ওর এতটা কাছে আসা, ওর এতটা ভালোবাসা আমাকে ব্যাকুল করে ফেলেছে। পৃথিবীর সব সুখ যেন ওর বুকেই লুকিয়ে আছে।